তবে এই ফাঁদে যে সুরাইয়ার ভূমিকা প্রধান হবে তা আমার ধারণার বাইরে ছিল। তা আপনাদের মামলা করতে 1 মাস সময় লেগে গেল, আর আপনারা বাসায় আটকে রেখে কৌশিক হালদারকে প্রচণ্ড মারধর করেছেন। এটার কৈফিয়ত? প্রথমে আসি কৌশিককে মারধর করার বিষয়। সেটা শুধু নিজেদের আত্মরক্ষার জন্য। আর মামলার বিষয়টাতে প্রথমে আমাদের পরিবার সম্মতি দিচ্ছিল না। তার উপর আমার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা এভিডেন্স কালেক্ট করে রেখেছিলাম যেন পরে কেস করতে পারি, তবে হাসপাতাল থেকে একটা কেস করা হয়েছিল। যেই জায়গায় আমাদের সমাজে একটা মেয়ের বিয়ে ভেঙে গেল, তাকে আরেকবার কেউ বিয়ে করতে চায় না, সেই জায়গায় আপনি একটা ধর্ষণের শিকার মেয়েকে নিজের স্ত্রী রূপে মেনে নিলেন, আর তার জন্য আরেকজনের উপর হামলা ঠুকছেন। বিষয়টা হাস্যকর না? এখানে আমাদের একটাই উদ্দেশ্য, তা হলো কৌশিকের শাস্তি। আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হলেও পরবর্তীতে সফল না হতে পেরে হত্যা চেষ্টা করা হয়। আর সে যদি আল্লাহ না করুক অমন ঘটনার শিকার হতো, ও তাতেও আমার মতের কোনো তফাৎ হতো না। আমি ওকেই বিয়ে করতাম। একজন নারীর স্বেচ্ছায় ইজ্জত বিলিয়ে দেওয়ার মধ্যে আর জোর জবরদস্তির মধ্যে বিস্তর পার্থক্য আছে। কোনো নারীর সাথে একজন পুরুষ জোর জবরদস্তি করলে হয়তো তার শারীরিক ক্ষতি করতে পারে, কিন্তু সে তখনও পবিত্র, কারণ তার উদ্দেশ্য পবিত্র। সেখানে তার কোনো হাত থাকে না। আর যদি আজরার বিষয়ে বলি, তার বয়স যখন 17 তখন থেকে আমি তাকে ভালোবাসি। এমনকি আমার উদ্দেশ্য ছিল পড়ালেখা শেষ করে চাকরি পাওয়ার পর বাবা অর্থাৎ মেজো মামাকে বিয়ের প্রস্তাব দেওয়া, কিন্তু মাঝখানে এমন একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে সব উল্টাপাল্টা হয়ে গেল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে করে স্বামী হয়ে নিজের স্ত্রীর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব, আর তার ঢাল হয়ে তাকে সুরক্ষা দিব। তার মানসিক অবস্থার যেন আরও অবনতি না হয়, তাই গুরুত্বের সহিত বিয়ে করা। আজরার এমন দুঃসহ অবস্থায় ওকে আমি বিয়ে করেছি কারণ ওকে ভালোবাসি। ও কেমন বা কি তাতে আমার কিছু যায় আসে না। ইসমামের মুখে ভালোবাসি কথাটা শুনে আজরা আশ্চর্যান্বিত হয়ে সামনে তাকিয়ে রইল। চোখ টলমল করছে অশ্রুতে। আপনি তো বাংলা সিনেমার নায়কের মতো ভালোবাসার দোহাই দেখাচ্ছেন মিস্টার ফার্সি। এত সব ভং ঢং গল্প শুনে আদালতকে বিভ্রান্ত করছেন। আজরার শরীরে আপনার আঙ্গুলের ছাপও পাওয়া গিয়েছে। আমি যেহেতু উদ্ধার করেছি, আমার আঙ্গুলের ছাপ পাওয়া স্বাভাবিক। অবজেকশন ইয়োর অনার, আমার মক্কেলকে এসব উল্টাপাল্টা প্রশ্ন করে মিসলিড করা হচ্ছে। আমি চাই উনি সঠিক প্রশ্ন করুক। এবার ভিকটিমের উকিল নিজের বক্তব্য পেশ করবেন। আপনার সময় শেষ। দ্যাটস অল ইওর অনার। ধন্যবাদ ইয়োর অনার। এখন আমি আমাদের সংগ্রহে থাকা প্রমাণগুলো পেশ করতে চাই। আমাদের কাছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট রয়েছে। সেখানে দেখা যাচ্ছে আজরাকে গলা টিপে ধরার যে চেষ্টা ছিল, সে আঙুলের ছাপ কৌশিক হালদারের আঙুলের সাথে ম্যাচ করছে। আর কাঁচের টুকরোতেও একই আঙুলের ছাপ। আর ভিকটিমকে আহত করতে গিয়ে তার বাম হাতটা বেশ খানিকটা কেটে গিয়েছিল, সেখানে তার ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে। এটা তার রিপোর্ট। সব প্রমাণ একদিকেই ইশারা করছে। তো বোধ আমার মক্কেলকে এসব প্রশ্ন করে অন্যদিকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ বৃথা চেষ্টা। আমাদের চাওয়া আপনি জলদি সাজা ঘোষণা করুন। ধন্যবাদ, এতটুকুই বলার ছিল। আজকের জন্য কোর্ট মুলতবি ঘোষণা করা হলো। পরবর্তী শুনানি আগামী মাসের 9 তারিখ সকাল 11:30টায়। কোর্টের প্রতি হিয়ারিংয়ে বাসায় আসার পরপর ইসমাম ভয়ে থাকে যে তার আজরা কিছু করে না বসে। তবে আজকে আজরাকে স্বাভাবিক লাগছে। ইসমাম সবার সামনে যে কথাগুলো বলেছে সেগুলোর জন্য সেও একটু লজ্জা পাচ্ছে। আজরা তার সাথে কথা বলল না, দরজা বন্ধ করে সারাদিন ভেতরেই থাকলো। ইসমাম ভোরবেলা নামাজ পড়ে আজরার রুমের সামনে গেল। রুমের দরজা খোলা দেখে ইসমাম অবাক হলো। সামান্য ধাক্কা দিতেই রুমের দরজাটা ক্যাচ শব্দ করে খুলে গেল। দেখলো আজরা একটা বই হাতে দাঁড়িয়ে। সে হাসি মুখে ইসমামের দিকে তাকালো। ইসমাম প্রতিদিনের মতো আজরার গায়ে ফু দিল। তড়িঘড়ি করে যেতে যেতে বলল, আচ্ছা আমি যাই, তুমি পড়ো। ইসমাম চলে যেতে চাইলে আজরা তাকে পেছন থেকে ডাক দিল। ইসমাম, চলে যাবেন না, আপনার সাথে কথা আছে। ইসমাম অবাক হয়ে প্রফুল্ল চিত্রে জিজ্ঞেস করলো, তুমি আমায় নাম ধরে ডাকলে?
কেন? আপনার প্রেমিকা আপনাকে নাম ধরে ডাকে বুঝি? ইসমাম এগিয়ে এলো, আজরাকে টেনে নিজের কাছে আনলো, বুকের সাথে চেপে ধরে রইলো। প্রেমিকা এতদিন ডাকেনি, তবে আজকে ডাকলো। আজরা হাসলো, চোখ বন্ধ করে আরেকটু মিশে গেল ইসমামের সাথে। চলুন ছাদে যাই। ইসমাম আর আজরা ছাদে গেল। নভেম্বর মাসের শেষের দিক, প্রকৃতির হিমশীতল ভাব ভালোই নিজের মাঝে ধারণ করে নিয়েছে। আজরার পরনে একটা চাদর, তবু শীত শীত বোধ হচ্ছে। আজরা নিজের ঘন কালো চুলগুলোকে খুলে দিল। ইসমাম তাকিয়ে দেখলো যেন এক কাজল জলের ধারা আজরার পিঠ বেয়ে নেমে গেল। ইসমাম মুগ্ধ হলো। এই মুগ্ধতা শুরু আছে, যখন তখন শুরু হবে, কিন্তু শেষ হবে না কখনো। ইসমাম সাদাব ফার্সি সারা জীবন এমন মুগ্ধ হতে চাই, ততদিন পর্যন্ত মুগ্ধ হতে চাই যতদিন না পরাণ পাখি উড়ে যাচ্ছে দেহের খাঁচা ছেড়ে। ততদিন মুগ্ধ হতে চাই যতদিন এই ঘন কালো চুলের মধ্যে সাদা চুলের রেশ দেখা যাবে। ততদিন মুগ্ধ হতে চাই যতদিন না তোমার সম্পূর্ণ চুল সাদা হয়ে যাবে। মহসিনা আজরা জামানের প্রতি এমন ভালো লাগা সারা জীবন কাজ করবে। ইসমামের পরনে একটা ওভারকোট, চারিদিকে এত কুয়াশা যে 3 হাত দূরত্ব থাকা একজন আরেকজনের চেহারা দেখতে পারবে না। ছাদে বাহারি রঙের গোলাপ ফুটে আছে। ইসমাম একটা গাছের থেকে সাদা রঙের একটা গোলাপ ছিঁড়ে নিয়ে এলো, আজরার কানে গুজে দিয়ে বলল, শিশির ভেজা এই পুষ্প আমার একান্ত ব্যক্তিগত পুষ্পের কালো কেশে থাকা হাজার তারার একটি। আপনার অতি প্রশংসায় আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। আমার ঠান্ডা লাগছে ইসমাম, জড়িয়ে ধরবেন না? ইসমাম আজরাকে পেছন দিয়ে জড়িয়ে ধরল, নিজের ওভারকোটের ভেতরটাকে ঢুকিয়ে নিল। আজরা একদম গুটিসুটি মেরে তার বুকে পড়ে রইল। ইসমাম আজরার কানের লতিতে শীতল ঠোঁট ছোঁয়ালো। আজরা আরো এক দফা কেঁপে উঠল ইসমামের হিম শীতল উষ্টের ছোঁয়ায়। কাল যে কোর্টে কথাগুলো বলেছেন, আপনি অত সহজ কি করে ছিলেন অতগুলো লোকের সামনে? যা বলেছি তা 100% সত্যি। আপনার মনে হয়নি এই ঘটনার পর আপনার ভালোবাসাকে ভুলে যাওয়া উচিত ছিল? আর আপনি কিনা এমন একটি দুঃসাহসিক কাজ করেছেন, এমন একটা মেয়েকে বিয়ে করলেন। হুশ, তোমাকে ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। শোনো আজরুস, মোর হৃদয় সিংহাসনে একবার দিয়েছি যাহার স্থান। মোর হৃদয় সিংহাসন মানে না মৃত্যু ব্যতীত তাহার প্রস্থান। আজরা ইসমামের বুকে নাক ঘষতে ঘষতে বলল, এত ভালোবাসা কি আমার কপালে সহ্য হবে? ভালো কোনো জিনিসই তো আমার কপালে সহ্য হয় না। আজরার চোখ দিয়ে পানি ঝরছে। ইসমাম স্পষ্ট বুঝতে পারছে তার টি শার্টের বুকের কাছের অংশে উষ্ণ জলের ধারা বইছে। তার অভিমানী ভালোবাসা নিজের দুঃখ জাহির করছে। ইসমাম আজরার থুতনি উঁচু করলো। তুমি কাঁদছো আজরুস? হ্যাঁ, কাঁদছি। আপনি আমাকে এত ভালোবাসেন, আগে বলেননি কেন? দেরি হয়ে গেল তাই কাঁদছি। ভালোবাসা কি মুখে বলার জিনিস? তাহলে কালকে আদালতে বলেছেন যে ওগুলো কি মিথ্যা? আদালতে বলেছি কারণ আমি জানি এতদিনে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। কি করে বুঝলেন? তোমার সেদিনের মুখের কথাগুলো সেগুলোই যথেষ্ট ছিল। তোমার ভালোবাসার চাহনি আমি ভালো করে বুঝতে পারি। আমি শুধু তোমাকে সময় দিতে চাচ্ছিলাম, তোমার সাথে দূরত্ব বাড়িয়ে ভালোবাসার উপলব্ধি করিয়ে তোমাকে কাছে টেনে আনতে চেয়েছিলাম এবং আমি পেরেছি। জীবনের সবচেয়ে দামি উপহারটা পেয়েছি। আপনি আমাকে এত ভালোবাসবেন কখনো ভাবিনি। আমি আপনাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কি হলো? আমাকে বয়কট করার সাধ্য তোমার নেই। আমাদের ভাবনার বাইরে কত কিছুই তো হয়, কিছু ইতিবাচক কিছু নেতিবাচক। তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা নেতিবাচকটার দিকে বেশি মনোযোগ দেই। আমরা যদি জীবনকে ইতিবাচক দিয়ে সাজাই তাহলে জীবন সুখে পরিপূর্ণ হয়ে যাবে। আজরা ইসমামের পায়ে ভর দিয়ে উঁচু হলো, আহ্লাদের স্বরে বলল, আপনাকে আমি আবারও 6.5 দিনের জন্য বয়কট করলাম। এটা আমাকে প্রেমিকার কথা বলে বিরক্ত করার শাস্তি। আজরা ইসমামের ঠোঁটের কাছে গেল, তারপর তার ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দিয়ে একটা ভো দৌড় দিল। ইসমাম তার ঠোঁটে হাত দিয়ে আবুলের মতো তাকিয়ে রইল। মেয়েটা কি করে গেল? আজরুস মাই মার্শম্যালো, দাঁড়াও, আমাকে বয়কট করার সাহসও করবে না।
সারাদিন আর আজরার কোনো খবর নেই। ইসমাম সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিল। আজরাকে চোখের সামনে দেখলো তেমন কিছু বলতে পারেনি, কারণ আশেপাশে সবাই ছিল। আজরাও সে সুযোগে তাকে যখন তখন ধাক্কা দিয়েছে, ভেঙচি কেটেছে, 2-4টা চিমটিও দিয়েছে। আজকে প্রিয়ার মনটা বেশ উচ্ছ্বাসিত, কারণ আজকে বেশ ভালো রোদ উঠেছে। আজকের ক্লাসও স্থগিত হয়েছে। প্রিয়া গুনগুন করতে করতে কাপড়ের বালতি নিয়ে বারান্দায় গেল। আগে রোজকার কাপড় রোজ ধোয়া হতো, কিন্তু আজকালকার হিসাব অন্য। পুরো 6 দিনের জমানো কাপড় আজ ধুয়েছে। বারান্দায় কাপড় মেলার জায়গা হচ্ছে না, তাই সে কাপড় বেঁধে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। এমন সময় হঠাৎ তার নীরবের কথা মনে পড়ল। 7-5 না ভেবে হঠাৎ নীরব যেদিকে তার বাড়ি পড়েছিল সেই দিকে তাকালো। দেখলো নীরব দাঁড়িয়ে আছে। সেখানে একটা বড় বাগান বিলাস গাছ। বাগান বিলাস গাছের কাছেই নীরব দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। কেন যেন না চাইতে প্রিয়ার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। নীরব তাকে দেখে চোখে হাসছে। হঠাৎ করে নীরবের পাশে একটা মহিলা এসে দাঁড়ালো। দেখতে অনেকটা নীরবের মতো চেহারা, বেশ মায়াবী। যৌবনে অতি সুন্দরী ছিলেন, মায়াবতী হিসেবে আখ্যায়িত করা যায়। নীরব তাকে যেন কি বলছে। নীরবের কথার সাথে সাথে মহিলা প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া হঠাৎ কেমন যেন অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়ালো। লজ্জা লাগছে তার, দুটো মানুষ তাকে এভাবে দেখছে। এখন প্রিয়া কি করবে? এত দূর থেকে তো কথা বলাও সম্ভব না, সালাম দেওয়াও সম্ভব না। প্রিয়া আর 7-5 না ভেবে নিচের দিকে বসে পড়ল। এই বিশাল লজ্জা থেকে পরিত্রাণ পাওয়ার এই একমাত্র উপায় পলায়ন। হঠাৎ কেন যেন তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছে। হৃৎপিণ্ডের উঠানামা খুব বেড়ে গিয়েছে যেন। এমন মনে হলো সে চোর, দৌড়ে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। প্রিয়া আর উকি না দিয়ে হামাগুড়ি দিয়ে ঘরের ভেতরে চলে এলো। আম্মু, মেয়েটাকে কেমন দেখলে? মানুষ চেনার ক্ষমতা আমার আছে, মাশাল্লাহ। মেয়ে খাঁটিই স্বর্ণ। মেয়েটাকে দেখেই বোঝা যায় জীবনে অনেক কষ্ট করেছে, যার ফলে তার উপরের আবরণটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু যে এই উপরের আবরণ ভেদ করে তার ভেতরে প্রবেশ করতে পারবে, সে শুধু তার নরম কোমল সত্তাটাকে দেখতে পাবে। নীরব আকাশের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলো, তারপর আবার চায়ে চুমুক দিল। আজকে বাবার কথা খুব মনে পড়ছে, মা, আর আজরার কথাও। তোর বাবা তো রাগ করে আজরার কাছে চলে গেল রে। এমন বলে না আম্মু, আজরা আর আব্বুর সাথে আমাদের মৃত্যুর পর অবশ্যই দেখা হবে। প্রায় 1 মাস পর সবাই আদালতে উপস্থিত হলো। আদালতে এক দফা তর্ক বিতর্কের পর আজরার পক্ষের উকিল আতিক রাজ সাহেব বললেন, আমাদের কাছে সুরাইয়ার টেস্টমনি আছে, যা সংগ্রহ করতেই কেসে এত বিলম্ব হলো। সে তার সব অপকর্ম স্বীকার করেছে এবং তার সাথে কি প্ল্যান হয়েছিল সেই হোয়াটসঅ্যাপের কথোপকথন স্ক্রিনশটের একটা হার্ড কপি আমাদের কাছে আছে। তা কোর্টের কাছে পেশ করা হলো। কৌশিক কটমট চোখে সুরাইয়ার দিকে তাকালো। সে যে এমন কিছু বলবে তা তার ধারণার বাহিরে। সুরাইয়া ভীত হয়ে তোপের মুখে উকিলের কাছে সব স্বীকার করতে রাজি হয়েছে। শাস্তির ভয়ে সুরাইয়া নিজের দোষ স্বীকার করেছে। সে কৌশিকের সাথে কি প্ল্যান বানিয়েছিল এবং আজরার পরিণতি কি করতে চেয়েছিল এসব বিষয়ে বিস্তারিত বলেছে এবং কোর্টের কাছে স্বীকার করেছে। এখন শুধু সাজা শোনানোর পালা। আদালত জুড়ে কথা আর কান্নাকাটির রোল পড়ে গেল। সাবার পরিবারের সবাই, বিশেষ করে সাবার চাচা চাচির একমাত্র ছেলের এই দশায় খুব কান্নাকাটি করছেন। ইতোমধ্যে তারা আজরাকে প্রথম কয়েক দফা হুমকি ধামকি, পরে কয়েক দফা অনুরোধ করে মামলা উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে আজরার ধীর মনোবল আর সাহসের জন্য সে এমন কিছুই করেনি। এইসব বিষয়ে ইসমাম শক্ত দেয়ালের ভূমিকা পালন করেছে। অর্ডার অর্ডার অর্ডার, সবাই শান্ত থাকুন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তার সিদ্ধান্ত নিয়েছে। প্রমাণিত হয়েছে কৌশিক হালদার মহসিনা আজরা জামানকে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হয়। তাই ধর্ষণ চেষ্টার জন্য আসামি কৌশিক হালদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হলো। আর দণ্ডবিধি 1860 এর অধীনে হত্যা চেষ্টার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আসামি যেহেতু একই সাথে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছে, সুতরাং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং আসামি কৌশিক হালদারের সাথে থাকা সুরাইয়া হালদারকে
7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কথাগুলো শুনে আজরার চোখ দিয়ে পানি ঝরে গেল। আজরা ইসমামকে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই প্রচন্ড খুশি। সুরাইয়ার কপালে আতঙ্কের ভাঁজ পরিলক্ষিত হলো। তাসিন জামানের নিজের স্ত্রীর প্রতি গর্ববোধ হচ্ছে। সে এমন একজনকে বিয়ে করেছে যে কখনো অন্যায়ের সঙ্গ দেয় না।